সারা বিশ্বে করোনার মধ্যে আমরা অনলাইনে যে ক্লাসের ব্যবস্থা করেছি তা আমার মনে হয় তোমরা যদি এটা দেখো তাহলে তোমাদের অনেক উপকার হবে। করোনা সারা বিশ্বে যেভাবে হচ্ছে এখনও পর্যন্ত পূর্বের প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত যে রেট ছিল সেই রেটের একটু কমতি হয়নি। তাই তোমরা সবাই ঘরে থাকবে, ঘরে থাকার কোনো বিকল্প নাই। ঘরে থাকবে, যদি একান্তই বাইরে আসতে হয় তাহলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। কমপক্ষে একে অপর থেকে 3 ফিট দূরত্ব বজায় রেখে চলবে। এছাড়াও বাসাতে ঢুকলেই সাবান পানি দিয়ে, যে কোনো ধরনের সাবান পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত পরিষ্কার করবে। তোমরা সবাই পত্রপত্রিকা বা টিভিতে অনেক নিউজ দেখো। টিভিতে গতকালকেও দেখা গেছে যে ঢাকা শহরে প্রায় 9% লোক করোনায় বর্তমানে আক্রান্ত। তাই করোনার হাত থেকে বাঁচতে হলে তোমাকে নিজেকে অবশ্যই সচেতন হতে হবে। সচেতনতাই করোনা থেকে মুক্তির একমাত্র পথ। যাই হোক আর কি, আমরা শুরু করব। আমি আজকে তোমাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি উচ্চ মাধ্যমিক প্রথম পত্রের 2য় অধ্যায়। এই 2য় অধ্যায় নিয়ে আমি আরও এর আগে 2টা ক্লাস নিয়েছি। গতদিন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য, বোর পরমাণু মডেলের স্বীকার্য এবং এদের সীমাবদ্ধতা সহ 2টি মডেলের মধ্যে আমরা তুলনা করার চেষ্টা করেছি। আজকে এই বোরের পরমাণু মডেল, যেহেতু বোরের পরমাণু মডেলই আধুনিক, এই আধুনিক বোরের পরমাণু মডেল থেকে কোয়ান্টাম সংখ্যা, আমরা আজকে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যা বলা হয় পরমাণুতে ইলেকট্রনের সঠিক বিন্যাস ও অবস্থান বর্ণনা করতে যে সকল সংখ্যা ব্যবহার করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে আমরা পড়ব কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা আমরা পড়ব কোয়ান্টাম সংখ্যা। আজকে আমরা পড়ব কোয়ান্টাম সংখ্যা। পরমাণুতে ইলেকট্রনের সঠিক বিন্যাস ও অবস্থান বর্ণনা করতে যে সকল সংখ্যা ব্যবহার করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। আরও একে নতুনভাবে আমরা একে সংজ্ঞায়িত করতে পারি। কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রন কক্ষপথের আকার, ইলেকট্রন কক্ষপথের আকৃতি ও ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশকারী 3টি সংখ্যা, এছাড়াও পারমাণবিক বর্ণালী বিশ্লেষণের জন্য পরমাণুর নিজ অক্ষে ঘূর্ণনরত ইলেকট্রনের গতি নির্ণয়ের জন্য ঘূর্ণনরত ইলেকট্রন এর সংখ্যা থেকে আরেকটি কোয়ান্টাম সংখ্যা আমরা পাই, সেটাকে এই 4টিকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে আমরা বলছি কোয়ান্টাম সংখ্যার নতুন সংজ্ঞায় আমরা যদি বলি, কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রন কক্ষপথের আকার, আকৃতি এবং ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশকারী 3টি সংখ্যা, এছাড়াও পরমাণুর নিজ অক্ষের উপর আবর্তনের জন্য আরও একটি সংখ্যা আমরা পাই। এই 4টি সংখ্যাকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে। এই কোয়ান্টাম সংখ্যা শ্রেণীবিন্যাস করতে যেয়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টাম সংখ্যা 4 রকম। এই 4 প্রকারের মধ্যে একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা। 2 বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। 3 বলা হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। 4 বলা হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? 4 প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যার প্রকাশ হচ্ছে ছোট হাতের n,
সহকারী কোয়ান্টাম সংখ্যা যার প্রকাশ ছোট হাতের এল, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা যার প্রকাশ ছোট হাতের এম, স্পিন কোয়ান্টাম সংখ্যা যার প্রকাশ ছোট হাতের এস। আমরা এই 4টি কোয়ান্টাম সংখ্যা পাই। এখন পর্যায়ক্রমে আমরা এই 4টি কোয়ান্টাম সংখ্যার সংক্ষেপে বর্ণনা করব। 4টি কোয়ান্টাম সংখ্যাকে আমরা এখন সংক্ষেপে সংজ্ঞায়িত করব, পাশাপাশি বিস্তারিত এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের আসে তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমরা তাহলে প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রধান কোয়ান্টাম সংখ্যা যার প্রকাশ আমরা বলছি এন। এটা বলা হচ্ছে পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাহিরে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। কোনো একটি ইলেকট্রন এই প্রধান শক্তি স্তরের কোথায় থেকে ওই নিউক্লিয়াসকে পরিভ্রমণ করছে তা প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একে এন দ্বারা প্রকাশ করা হয়। এই এনের মান হচ্ছে 1, 2, 3, 4 ইত্যাদি। এনের মান 1, 2, 3, 4 ইত্যাদি। এই প্রধান যে শক্তি স্তর, এই এনের মান অনুসারে প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা এখানে যদি এখন দেখি এনের মান 1, 2, 3 যদি হয়, তাহলে এটা যদি পরমাণুর নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের বাহিরে এরকম অনুমোদিত কতগুলো প্রধান শক্তি স্তর আছে। অনুমোদিত এরকম কতগুলো প্রধান শক্তি স্তর আছে। এই শক্তি স্তরগুলো n সমান এটা 1, n সমান এটা 2, n সমান 3, n সমান 4। এই প্রথম প্রধান শক্তি স্তরকে কে সেল, দ্বিতীয় প্রধান শক্তি স্তরকে এল সেল, তৃতীয় প্রধান শক্তি স্তরকে এম সেল, চতুর্থ প্রধান শক্তি স্তরকে এন সেল বলা হয়। এন সেল বলা হয়। তাই 2n² অনুযায়ী প্রথম প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হয়, প্রথম প্রধান শক্তির মোট ইলেকট্রন সংখ্যা হয় 2 × 1 এর বর্গ, তাহলে 2টি। অর্থাৎ প্রথম প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা সমান 2 × n এর মান 2, তাহলে 2 এর বর্গ, তাহলে 8টা। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 8টা। তৃতীয় প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 2 × 3 এর বর্গ সমান 18টা। অর্থাৎ তৃতীয় প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 18টা। চতুর্থ প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা সমান 2 × 4 এর বর্গ, তাহলে 4 × 4 = 16, আর 16 দুগুণে 32টা। তাহলে চতুর্থ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 32টা। এই নিয়ম অনুসারে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তখন প্রথম থেকে মনে করি আমরা প্রথম মৌলটা হাইড্রোজেন, যার পারমাণবিক সংখ্যা 1। এইটাকে যখন আমরা একটা সেলে বিভক্ত করব, এটা হচ্ছে কে এল এম, এটা এন, কে এল এম এন, তাহলে 1। তাহলে প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আসছে একটা, কিন্তু সর্বোচ্চ থাকতে পারে কয়টা? 2টা। হিলিয়ামের ক্ষেত্রে 2, তাহলে প্রথম প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা? 2টা। লিথিয়াম যখন আমরা 3 বলছি তখন তার প্রথম প্রধান শক্তি স্তরে 2টি যাওয়ার পরে অতিরিক্ত একটা ইলেকট্রন চলে যাবে এল শক্তি স্তরে। এইভাবে আমরা যদি বলি সোডিয়াম কত? 11, তাহলে প্রথম প্রধান শক্তি স্তরে 2টা, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টা, তৃতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন চলে যাবে কয়টা? 1টা। সোডিয়ামের পরে হচ্ছে সালফার, যদি আমরা 16 লিখি তাহলে এখানে 2, 8, তাহলে এখানে এম শক্তি স্তরে অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন হয়ে গেল 6টা। এরপর যদি আমরা আর্গন বলি 18, 2, 8, এখানে হয়ে যায় 8টা।
এরপরে আর্গনের পরে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। এই মৌলটা ইলেকট্রন বিন্যাস করলে এর বিন্যাস হওয়ার কথা ছিল 2, 8, 9, কিন্তু দেখা যায় কি যে তৃতীয় শক্তি স্তর অপূর্ণ রেখে তৃতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন রেখে একটি ইলেকট্রন চলে যায় কোথায়, 19 নম্বর ইলেকট্রনটা চলে যায় চতুর্থ শক্তি স্তরে। এইভাবে ক্যালসিয়াম যখন আমরা 20 লিখি, এটার ক্ষেত্রে দেখা যায় 2, 8, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখে 20 নম্বর 19 এবং 20 নম্বর ইলেকট্রনটা চলে যায় চতুর্থ শক্তি স্তরে। ঠিক যখন আমরা আবার স্ক্যান্ডিয়াম লিখি 21, তখন দেখা যায় 2, 8, এখানে হয়ে যায় তখন 9, অর্থাৎ চতুর্থ প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন থেকে রেখে আবার ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে ফিরে আসে। তাই প্রধান শক্তি স্তরের ব্যাখ্যা থেকে এই 18 পর্যন্ত বিন্যাসে কোনো ব্যতিক্রম দেখা যায় না, কিন্তু 19 থেকে শুরু করি দেখা যায় এখানে ব্যতিক্রম সৃষ্টি হয়। তাই প্রধান শক্তি স্তরের ব্যাখ্যা থেকে ইলেকট্রন বিন্যাস করা যায় না। যেহেতু আমরা বলছি যে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 18টা, অথচ পটাশিয়ামের ক্ষেত্রে 19 নম্বর ইলেকট্রনটা চতুর্থ শক্তি স্তরে যে তৃতীয় শক্তি স্তর 8 থাকছে। আবার ক্যালসিয়ামের ক্ষেত্রে 19 এবং 20 নম্বর ইলেকট্রনটা চতুর্থ শক্তি স্তরে যাওয়ার পরে 8 হয়ে যাচ্ছে, 8 থাকছে কোথায়, তৃতীয় শক্তি স্তরে। কিন্তু স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর 21 নম্বর ইলেকট্রনটা চতুর্থ শক্তি স্তরে 2 রেখে আবার কোথায় আসছে, তৃতীয় শক্তি স্তরে ফিরে এসছে। তাই প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন বিন্যাস 18 পর্যন্ত ব্যাখ্যা করা গেলেও পরবর্তীগুলোর ব্যাখ্যা করা যায় না। এই জন্য পরবর্তীতে আরেকটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়, যাকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলি। তাহলে প্রধান শক্তি স্তরের ব্যাখ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করা গেলেও 18-র পরের মৌলগুলোর আর ইলেকট্রন বিন্যাস করা যায় না। তাই আমরা প্রধান শক্তি স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যার পরবর্তীতে আরেকটি কোয়ান্টাম সংখ্যার কথা আমরা ভাবি, যেটাকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলি। তাহলে আমরা দ্বিতীয়টা দেখব এবার, সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, যার প্রকাশ ছোট হাতের এল। সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হচ্ছে, এখানে যেমন আমরা দেখছি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রধান শক্তি স্তর, এই প্রধান শক্তি স্তরগুলো পরবর্তীতে কী হয়েছে, কতগুলো উপস্তরে সাবসেলে বিভক্ত। তাই সংজ্ঞায় বলা হচ্ছে এইবার মৌলের ইলেকট্রনগুলো প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে আছে, সাবসেলের বাংলা হচ্ছে উপস্তর, কোন উপশক্তি স্তরে আছে তা প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে প্রধান শক্তি স্তরগুলো কতগুলো উপস্তরে বিভক্ত, এই উপস্তরের কোন উপস্তরে থেকে মৌলের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পরিবহন করছে তা প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা, ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে উপস্তরের সংখ্যা পাওয়া যায়। সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে উপস্তরের সংখ্যা পাওয়া যায়। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা পুরা প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা বলছি n। সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা প্রকাশ করছি এটাকে এল দ্বারা। এখান থেকে পাওয়া যায় উপস্তর,
উপস্তরের সংখ্যা। তাহলে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। n এর মান যদি 1 হয় তখন এল এর মান হয়ে যায় 0। যেহেতু n এর মান 1 বসালে পুরো রাশিটা 0 হয়ে যায়, 0। এই উপস্তরটাকে 1s দ্বারা প্রকাশ করা হয়। তাই বলা হয় প্রথম প্রধান শক্তির উপস্তর একটি। প্রথম প্রধান শক্তি স্তরের উপস্তর একটি, তা হলো 1s, n এর মান 2 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হয়ে যায় 0 আর 1। যেহেতু 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে আমরা যদি n এর মান 2 বসাই, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, 0 থেকে 1 পর্যন্ত। তাহলে এইখানে আমরা পাই 0, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে 2s, আর 1 এর জন্য পাই আমরা 2p, অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তি উপস্তর 2টি। তাহলে 2s 2p, 2s আর 2p। n এর মান যখন আমরা 3 বসাই তখন এখানে আমরা পাই 0, 1, 2। যেহেতু এখানে 2 বসালে 0 থেকে 2 হয়, কিন্তু বলা যায় 0 থেকে n-1, তাহলে 0, 1, 2, অতএব এটা পাই 3s, 3p আর 3d। তাহলে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় প্রধান শক্তি স্তরের উপস্তর কয়টা? উপস্তর হচ্ছে 3টি, সেটা হচ্ছে 3s, 3p আর 3d। তৃতীয় প্রধান উপস্তর 3টা, 3s, 3p, 3d। n এর মান যদি আমরা 4 বসাই তাহলে উপস্তরগুলো, তাহলে আমরা l এর মান পাই 0, 1, 2, 3, অর্থাৎ এখানে আসছে 4s, 4p, 4d, 4f। চতুর্থ প্রধান শক্তি স্তরের উপস্তর 4টি, সেটা হচ্ছে 4s, 4p, 4d, 4f, 4টা, 4s, 4p, 4d, 4f। এইভাবে n এর মান যদি আমরা 5 বসাই তাহলে উপস্তরগুলো হয় 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 2, 3, 4, 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4। কিন্তু দেখা যায় যে 4টি উপস্তর sp-df দ্বারাই সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করা সম্ভব। তাই l এর মান 5 প্রযোজ্য নয়। অনুরূপে 6, 7 এটাও প্রযোজ্য নয়, যেহেতু আমরা sp-df দ্বারা সমস্ত মৌলের কী করতে পারি? ইলেকট্রন বিন্যাস করতে পারি। এখানে বলা হয়েছে যে sp-df নির্দিষ্ট কেন? এখানে নির্দিষ্ট হচ্ছে পর্যায় সারণীতে আমরা দেখতে পাই 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর নাম ক্ষার ধাতু। সেখানে অবস্থান করছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এদের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করে দেখা গেছে, বিজ্ঞানীরা বলছে এখান থেকে মোট 4টি বর্ণালী নিঃসৃত হয়। এই 4টি বর্ণালীকে তারা নামকরণ করেছে এস দ্বারা। এস হচ্ছে শার্প, তীক্ষ্ণ, পি হচ্ছে প্রিন্সিপাল, প্রধান, ডি হচ্ছে ডিফিউজড, আর এফ হচ্ছে ফান্ডামেন্টাল, মৌলিক। অর্থাৎ ক্ষার ধাতু থেকে যে রশ্মিগুলো নির্গত হয় সেখান থেকে 4টি বর্ণালীর কথা বা 4টি রশ্মির কথা বলা হয়েছে। সেটা হচ্ছে একটা শার্প, তীক্ষ্ণ, পি হচ্ছে প্রিন্সিপাল, প্রধান, ডি হচ্ছে ডিফিউজড, পরিব্যাপ্ত, এফ হচ্ছে ফান্ডামেন্টাল। তাই এই 4টি অক্ষর দ্বারা সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করা যায়, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এল এর মান 0, 1, 2, 3 যদি হয়, তাহলে এল এর মান 0 হলে এস উপস্তর, 1 হলে পি, যেখানে 1 আছে সেখানেই পি, যেখানে 1 আছে সেখানেই পি, যেখানে 1 সেখানেই পি,
আর এল এর মান 2 হলে সে উপস্তরটা হয় ডি, যেখানে 2 আছে সেখানেই ডি, যেখানে 2 আছে সেটাই হয়ে যায় ডি। এল এর মান 3 হলে এটা হয়ে যায় এফ, দেখো যেখানে এফ আছে সেখানে এল এর মান কত, এফ হলে এল এর মান 3 হয়, এফ হলে এল এর মান 3 হয়। তাহলে আমরা এল এর মানগুলো পাচ্ছি 0, 1, 2, 3, অর্থাৎ এসপি ডিএফ, 4টি উপস্তর যাকে আমরা সাবসেল বলি। এদেরকে অরবিটালও বলা হয়, এদেরকে সাধারণত অরবিটালও বলা হয়। তবে উপস্তরের যেহেতু এর পরবর্তী আরেকটি ধাপ রয়েছে সেহেতু আমরা এটাকে উপস্তর বলবো। এখন দেখা যাচ্ছে এই এসপিডিএফ, এই এসপিডিএফ এর উপরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। এই এল এর মান অনুসারে এসপিডিএফ এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা একটা ফর্মুলার সাথে আমরা ব্যাখ্যা করতে পারি 2 × 2l+1, 2 × 2l+1, যেখানে এল এর মান 0 হলেই এস, 1 হলেই পি, 2 হলেই ডি, 3 হলেই এফ হয়। সেই অনুযায়ী এল এর মান যদি আমরা 0 বসাই তাহলে এস ধারণ করতে পারবে সর্বোচ্চ 2টা, 1 থেকে 2টা হতে পারে। তাহলে পি ধারণ করতে পারবি, যখন আমরা 1 বসাচ্ছি তখন পি উপস্তর হয়, ফলে 1 বসালে 1কে 2 দ্বিগুণ করলে 2 হয়, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 হয়, 3 দুগুণে 6টা, অর্থাৎ পি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, 6টা। ডি দেখা যাচ্ছে যখন 2 হচ্ছে এল এর মান তখন সেটা ডি উপস্তর হয়। কাজে আমরা যদি এল এর মান 2 বসাই, 2 দুগুণে 4, 1 5, 5 দুগুণে 10, তাহলে ডি ধারণ করতে পারে 10টা। এবার যখন এফ হচ্ছে 3, যখন এল এর মান 0, 1, 2, 3, 3 যখন, তখন উপস্তরটা হয় এফ। আমরা যদি 3 বসাই তাহলে 3 দুগুণে 6, 1 7, 7 দুগুণে 14টা এফ ইলেকট্রন ধারণ করতে পারে, তাহলে 14টা। তাহলে 2 × 12+1 ফর্মুলার সাহায্যে এসপিডিএফ, এসপিডিএফ এর উপর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, 6, 10, 14, 2, 6, 10, 14, 2, 6, 10, 14। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা উপস্তরের সংখ্যা পাই। তাহলে প্রথম প্রধান শক্তি স্তরের উপস্তর 1টি, 1s। দ্বিতীয় প্রধান শক্তি স্তরের উপস্তর 2টা, 2s, 2p। তৃতীয় প্রধান শক্তি স্তরের উপস্তর 3টা, 3s, 3p, 3d। চতুর্থ প্রধান শক্তি স্তরের উপস্তর 4টা, চতুর্থ প্রধান শক্তি স্তরের উপস্তর 4টা। চতুর্থ প্রধান শক্তি স্তর উপস্তর কয়টা, 4টা, 4s, 4p, 4d, 4f। তাহলে পঞ্চম প্রধান শক্তি স্তর উপস্তর হওয়ার কথা ছিল 5টা, কিন্তু দেখা যাচ্ছে যে 4টি অক্ষর দ্বারা সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করা যায়, তাই 5টা উপস্তরের কোনো প্রয়োজন নাই। অনুরূপে 6 এবং 7-এর জন্য একই কথা প্রযোজ্য, 6 এবং 7-এর জন্য একই কথা প্রযোজ্য। এল এর মান অনুসারে আমরা তাহলে দেখতে পাচ্ছি এল এর মান অনুসারে এই উপস্তরগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2, 6, 10, 14, 2, 6, 10, 14। আমরা দেখতে পাবো যে শেষ ধাপে যখন যাব তখন প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস করি যখন, তখন প্রথম প্রধান শক্তি স্তরে 2টা, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টা, তৃতীয় প্রধান শক্তি স্তরে 18টা, চতুর্থ প্রধান শক্তি স্তরে 32টা ইলেকট্রন থাকে। এই নিয়মটা এরাও মেনে চলবে। আমরা পরবর্তী ধাপে আমরা যখন যাব তখন তৃতীয় আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এখানে আরও বলা হয়েছে যে 1টি, 2টি, 3টি কোয়ান্টাম সংখ্যার সাহায্যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করা যায় না। সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গেলে 4টি কোয়ান্টাম সংখ্যারই প্রয়োজন। এর একটিও যদি বাদ পড়ে তাহলে ইলেকট্রন বিন্যাস করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। তাই আমরা তৃতীয় কোয়ান্টাম সংখ্যায় আসব। তৃতীয় কোয়ান্টাম সংখ্যাকে বলা হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। তৃতীয় কোয়ান্টাম সংখ্যাকে বলা হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। তৃতীয়টি হলো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা যার প্রকাশ ছোট হাতের m। প্রথম আমরা এটাকে সংজ্ঞায়িত করব। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলা হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াসে
ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে, আর কক্ষপথে থাকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। ফলে এদের মধ্যে আকর্ষণের ফলে পরমাণুর মধ্যে একটা বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ফলে পরমাণুর ইলেকট্রনগুলোর ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। এই বিন্যাস প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। একে এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত থাকে প্রোটন, আর কক্ষপথে থাকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। এদের মধ্যে কি হয়? আকর্ষণের ফলে প্রথমে বিদ্যুৎ ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র থেকে পরবর্তী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পরমাণুর ইলেকট্রনগুলো কী হয়? পরমাণুর ইলেকট্রনগুলো ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। আর এই বিন্যাস প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। একে আমরা এম দ্বারা প্রকাশ করি। এম এর মান 0 সহ প্লাস এল মাইনাস এল পর্যন্ত হয়। তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা 0 সহ প্লাস এল ও মাইনাস এল, 0 সহ প্লাস এল এবং মাইনাস এল পর্যন্ত হয়। তাহলে এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা পুরা এলের উপরে নির্ভরশীল। আমরা এলের মান বলেছি 0, 1, 2, 3, যেকে আমরা 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি এবং 3 হলে এফ হয়। এখন আমরা দেখব যে এবার প্রতিটি উপস্তর কতগুলো অরবিটালে বিভক্ত। তাহলে প্রতিটি উপস্তর ভেঙে এবার কি হবে? অরবিটাল হবে। তাহলে ইলেকট্রন থাকে কোথায়? সাধারণত ইলেকট্রন থাকে অরবিটালে। প্রতিটি উপস্তর ভেঙে কি হয়ে যাবে? অরবিটাল হবে। এটা পুরা নির্ভরশীল হচ্ছে কার উপরে? এলের উপরে। তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা পুরা নির্ভরশীল হচ্ছে এলের উপরে। ফলে আমরা এলের মান যখন 0 হয় তখন আমরা এটাকে এস উপস্তর বলি। এলের মান 0 হলে এটাকে আমরা এস উপস্তর বলি। অর্থাৎ এইভাবে লিখতে পারি আমরা এস উপস্তরে এল সমান 0, তখন এটা হয়ে যায়, তখন এম সমান এটা 0 হয়ে যায়। অরবিটাল পাওয়া যায়, অরবিটাল হয়ে যায় একটি, অরবিটাল পাওয়া যায় একটা। পি উপস্তরে এল যখন 1 হয়ে যায় তখন এম সমান হয়ে যায় +1, 0, -1, অর্থাৎ অরবিটাল হয় 3টা। তাহলে এল যখন 0 ছিল তখন এস, তাহলে এস উপস্তরের অরবিটাল কয়টা? এস উপস্তরের অরবিটাল একটি। এখানে দেখতে পাচ্ছি আমরা পি উপস্তরের অরবিটাল তাহলে 3টা। যখন ডি উপস্তরের জন্য এল সমান কত হয়? 2 হয়ে যায়, তখন এম হয়ে যায় 2, 1, 0, -1, -2। তাহলে অরবিটাল হয়ে যায় কয়টা? 5টা। 1, 2, 3, 4, 5, +2, +1, 0, -1, -2, 5টি। অর্থাৎ ডি উপস্তরের অরবিটাল হয়ে যায় কয়টা? 5টা। এফ উপস্তরের ক্ষেত্রে এল সমান যদি আমরা 3 বসাই তাহলে এম সমান হয়ে যাবে তখন +3, +2, +1, 0, -1, -2, -3। অর্থাৎ এফ উপস্তরের জন্য অরবিটাল হয়ে যায় তাহলে 7টি। অরবিটাল হয়ে যায় কয়টা? 7টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপস্তরগুলো ভেঙে পরবর্তীতে কী হয়েছে? অরবিটাল হয়েছে। উপস্তরগুলো ভেঙে অরবিটাল হয়েছে। তাহলে অরবিটালে আমরা দেখতে পাচ্ছি এস উপস্তরে এল সমান 0, এল সমান 0 মানে এস উপস্তর। তাহলে এস উপস্তরের অরবিটাল আমরা দেখছি একটা। পি উপস্তরের অরবিটাল হচ্ছে 3টা, ডি উপস্তরের অরবিটাল 5টা, এফ উপস্তরের অরবিটাল হচ্ছে 7টি। এফ উপস্তরের অরবিটাল হচ্ছে 7টি। এই ক্ষেত্রে এলের মান অনুসারে এম এর মান, এলের মান অনুসারে এম এর মান হয় 12+1, 12+1। তাহলে এল এর মান এখানে কত? 0, 1,
2 3। ফলে আমরা যখন এখানে 0 বসাচ্ছি তখন এস উপস্তর হচ্ছে, এস উপস্তর অরবিটাল হচ্ছে একটা। যখন 1 বসাচ্ছি তখন 2, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়, একে 1 যোগ করলে 3 হয়। তাহলে পি উপস্তরের জন্য অরবিটাল হচ্ছে 3টা। যখন 2 বসাচ্ছি 2 দোকানে 4, একে 5, তাহলে ডি উপস্তরের জন্য অরবিটাল হয়ে যাচ্ছে 5টা। যখন 3 বসাচ্ছি 3 দুগুণে 6, একে 7, অর্থাৎ এফ উপস্তরের জন্য অরবিটাল হয়ে যাচ্ছে 7টি। আমরা এই ফর্মুলার সাহায্যে ব্যবহার করেও আমরা অরবিটাল সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে এল এর মান অনুসারে এম এর মান হয় 12 + 1, 2l + 1। যেহেতু এল এর মান 0 1 2, এল এর মান 0 হলে এস হয়, 1 হলে পি হয়, 2 হলে ডি হয়, 3 হলে এফ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এস এর 1টি অরবিটাল, পির 3টি অরবিটাল, ডি এর 5টা অরবিটাল এবং এফ এর কয়টা 7টি অরবিটাল রয়েছে, এফ এর 7টি অরবিটাল রয়েছে। তাহলে আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে কি পেলাম? অরবিটাল সংখ্যা পেলাম। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা অরবিটাল সংখ্যা পেলাম। 3টি কোয়ান্টাম সংখ্যার আমরা বর্ণনা করেছি, কিন্তু এই 3টি কোয়ান্টাম সংখ্যার সাহায্যে মৌলের সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করা যাবে না। কাজেই আরও একটি কোয়ান্টাম সংখ্যার ধারণা আমাদের থাকতে হবে। সেই কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাকে আমরা বলি স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, যার প্রকাশ ছোট হাতের এস, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখানে বলা হচ্ছে যে পরমাণুর ইলেকট্রনগুলো তার নিজ অক্ষের উপর কী করছে? সর্বদা ঘূর্ণন বা আবর্তনশীলরত অবস্থায় থাকে। এই নিজ অক্ষের উপর ইলেকট্রনগুলো আবর্তন করতে করতে এক সময় সে কী করে? তার নিজ কক্ষে প্রবেশ করে। ঘূর্ণন বা স্পিনের কারণে ওই ইলেকট্রনের মধ্যে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আর এই স্পিন বর্ণনা করার জন্য আমরা যে সংখ্যা ব্যবহার করি, ঘূর্ণন বর্ণনা করার জন্য আমরা যে সংখ্যা ব্যবহার করি তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। একে এস দ্বারা প্রকাশ করা হয়। এসের মান হয় 2টা, একটা হয় ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। একে +½ ও -½ দ্বারা প্রকাশ করা হয়, +½ ও -½ দ্বারা প্রকাশ করা হয়। সংক্ষেপে বলা হয়েছে একটি অরবিটালে বিপরীত স্পিনের 2টি করে ইলেকট্রন থাকে। একটা অরবিটালে বিপরীত স্পিনের কয়টা করে ইলেকট্রন থাকে? 2টি করে ইলেকট্রন থাকে। তাহলে আমরা বললাম যে পরমাণুর প্রতিটি ইলেকট্রনই তার নিজ অক্ষে কী করে? নিজ অক্ষে আবর্তন করে, অর্থাৎ ঘূর্ণনরত অবস্থায় থাকে। এই নিজ অক্ষে যখন সে আবর্তন করতে করতে এক সময় সে তার নিজ কক্ষে প্রবেশ করে। এই ঘূর্ণনের কারণে ওই ইলেকট্রনের মধ্যে কী হয়? ওই কক্ষপথে এক ধরনের হালকা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আর এই ঘূর্ণন বর্ণনা করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। একে এস দ্বারা প্রকাশ করা হয়। এসের মান হয় 2টা, একটা বলছে ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে, তাই একে +½ এবং -½ দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এখান থেকে সরাসরি বলা হচ্ছে যে একটি অরবিটালে বিপরীত স্পিনের 2টি করে ইলেকট্রন থাকে। আমরা একটু ছবির সাহায্যে দেখতে পাবো যে এটা যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের বাইরে নিজ অক্ষে ইলেকট্রনগুলো কী করছে? আবর্তন করছে। একটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, আর একটা রকম ঘড়ির কাঁটা বিপরীত দিকে হয়। একটা ঘড়ির কাঁটার দিকে হলে আরেকটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। এইভাবে ঘুরতে ঘুরতে একসময় সে তার নিজ অক্ষে প্রবেশ করে। নিজ অক্ষে প্রবেশ করে। এইভাবে ঘুরতে ঘুরতে একসময় সে একটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, আরেকটা ঘড়ির কাঁটার কী হবে? একটা ঘড়ির কাঁটার দিকে আর এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই নিজ অক্ষের উপর ঘুরতে ঘুরতে সে কী করে? একসময় তার নিজ কক্ষে প্রবেশ করে। এরকম নিজ অক্ষে ঘুরতে ঘুরতে একসময় কী করে? সে তার নিজ অক্ষে প্রবেশ করে। এটা নিজ অক্ষে ঘূর্ণন। আর এটা কক্ষপথে, এখান থেকে এটা আমরা দেখতে পাচ্ছি কক্ষপথে, নিজ কক্ষপথে ঘূর্ণন, আর এখানে
তাহলে আমরা দেখতে পেলাম কি যে নিজ অক্ষে ঘুরতে ঘুরতে ইলেকট্রনগুলো কি করে, তার নিজ কক্ষপথে চলে আসে, আবার নিজ অক্ষে ঘুরতে ঘুরতে ইলেকট্রনগুলো তার নিজ কক্ষপথে চলে আসে। এইটাকে যখন আমরা বলছি যে নিজ অক্ষেরা কী হয়, হালকা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। এইখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ইলেকট্রনগুলো এরকম আবর্তন করছে, একটা তো ঘড়ির কাঁটার দিকে যায়, আরেকটা যাবে ঘড়ির কাঁটার কোন দিকে, বিপরীত দিকে। এটা নিজ অক্ষের উপর ঘোরার সময় এদের মধ্যে কী হয়, একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ফলে একটা অরবিটালে বিপরীত স্পিনের কয়টা করে ইলেকট্রন থাকে, 2টি করে ইলেকট্রন থাকে। তাহলে আমরা যদি বলি এখন এসের অরবিটাল কয়টা, একটা, পির কয়টা, 3টা, ডির কয়টা, 5টা, এফের কয়টা, 7টা অরবিটাল আছে। ফলে আমরা দেখতে পাচ্ছি এসের উপরে ইলেকট্রন থাকবে কয়টা, 2টা, পির উপর ইলেকট্রন থাকবে 6টা, ডির উপর ইলেকট্রন থাকবে কয়টা, 10টা, এফের উপর ইলেকট্রন থাকবে কয়টা, 14টা। তাহলে এখানে তাহলে প্রথম প্রধান শক্তি স্তরের অরবিটাল একটা, দ্বিতীয় প্রধান শক্তি স্তর অরবিটাল, প্রথম প্রধান শক্তি স্তর অরবিটাল 2টা। তাহলে পি যদি হয়, পি উপস্তরের অরবিটাল 3টা, ডি উপস্তর অরবিটাল 5টা, এফ উপস্তরের অরবিটাল হচ্ছে 14টা। তাহলে এখন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ছক অনুযায়ী সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস কী হয়েছে, সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করা সম্ভব হবে। যাই হোক আর কি, আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, একটু এই আমার ক্লাসটা একটু দেখবা, পড়াশোনা করবা, তাহলে মনে হয় সবারই উপকার হবে। এবং সামনে যে ক্লাসটা হবে সেখানে আমি তোমাদের সঙ্গে ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলবো এবং মৌলের ইলেকট্রন বিন্যাস দেখাবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো। আশা করি এই করোনা থেকে মুক্ত থাকবা, আল্লাহর কাছে সেই প্রার্থনা করি সবার জন্য। আসসালামু আলাইকুম।